সুধী দর্শক শ্রোতা বন্ধুরা, আজকে মুক্তিযোদ্ধার জবানবন্দি ৩ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। মুক্তিযোদ্ধার জবানবন্দি ৩। একজন আজীবন মুক্তিযোদ্ধার অব্যক্ত কথা, হৃদয়ে মর্ম ব্যথা। জন্মই যেন আজন্ম পাপ, এটাই কি মানব জীবনের ইতিকথা? মানুষের মুক্তি ও স্বাধীনতার জন্য যুদ্ধ জন্ম জন্মান্তর। প্রকৃতি, পরিবেশ, জলবায়ু, জীব, উদ্ভিদ সহ সকল প্রাণের সাথে পারস্পরিক সমঝোতা ও সামঞ্জস্যপূর্ণ টিকে থাকার জন্য মানুষের জন্মের পর থেকেই যুদ্ধ শুরু হয়। এটাই চরম সত্য, ভেবে দেখুন, নয় অবান্তর। এবার মুক্তিযোদ্ধার জবানবন্দি ৩-এর প্রশ্ন। ধর্মীয় দর্শনে জন্ম নেয়া পূর্ব ও পশ্চিম দুই পাকিস্তানের শাসন ব্যবস্থায় নাগরিক সাধারণের স্বার্থ রক্ষার কোনো উদ্যোগ ছিল কি? পাকিস্তান নামক রাষ্ট্রের গঠনের চালিকা শক্তি ছিল একটি নব উদ্ভাবিত ভাবাদর্শ। সেটি হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ। ভারতের সকল মুসলিম জনগোষ্ঠী নবগঠিত মুসলিম রাষ্ট্রের জাতীয়তাবাদী চেতনার অধীনে একত্রিত হবে, সেটাই ভেবে নেওয়া হয়েছিল। অনুরূপভাবে হিন্দুস্থানে হিন্দু জনগোষ্ঠী একত্রীভূত হয়ে ভারত রাষ্ট্রের আওতাভুক্ত জনগোষ্ঠীতে পরিণত হবে বলে ধারণা করা হয়েছিল। সূচনা লগ্ন থেকেই পাকিস্তান নামক রাষ্ট্রের গঠন প্রক্রিয়ায় তার উপনিবেশিক অতীত বিঘ্নের সৃষ্টি করে। উপনিবেশবাদ রাজনৈতিক সম্পর্ক ও রাষ্ট্র পরিচালনার পদ্ধতির আমূল পরিবর্তন সাধন করে। বিশেষ করে ব্রিটিশ ভারতের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রগুলোতে অধিক রূপান্তর সংগঠিত হয়। ফলে রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় এ ধরনের রূপান্তর ঋণাত্মক প্রভাব ফেলে। ভারতীয় জাতীয়তাবাদীদের বিশ্লেষণে উপনিবেশবাদীদের সৃষ্ট মুসলিম জাতীয়তাবাদের উপর ভিত্তি করে হাজার মাইল দূরত্বের ব্যবধানে পূর্ব ও পশ্চিম পাকিস্তান নামক রাষ্ট্র গঠনটাই ছিল ইংরেজদের ফেলে যাওয়া জঘন্য আবর্জনার শামিল। পাকিস্তান নামক উদ্ভট রাষ্ট্রের জন্ম পরবর্তী উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত উপনিবেশিক আমলের বেসামরিক ও সামরিক আমলাতান্ত্রিক ব্যবস্থা উপনিবেশবাদ পরবর্তী রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় নৈরাজ্য সৃষ্টি করেছিল, যা দ্বারা মুসলিম জাতীয়তাবাদীগণ সবার জন্য স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখিয়েছিলেন, অথচ মুসলিম লীগ স্বয়ং উপনিবেশ নিয়ন্ত্রিত ব্যবস্থার হাতিয়ার হিসেবে সৃষ্ট এবং তারা পরবর্তীকালে একটি কল্যাণকর স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য অযোগ্য প্রমাণিত ও চিহ্নিত গোষ্ঠী হিসাবে বিবেচিত হয়েছিল। 1947 সালে ভারতীয় উপমহাদেশ বিভক্তির পর আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ভারত 2 বছরের মাথায় সংবিধান প্রণয়ন করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সূচনা করেছিল। সামরিক বেসামরিক আমলাতন্ত্র পাকিস্তানের ঘাড়ে চড়ে গণবিরোধী ধান্দাবাজদের অপশাসন প্রতিষ্ঠা করে। গণদাবির প্রেক্ষিতে পাকিস্তান প্রতিষ্ঠার দীর্ঘ 9 বছর পর
1956 সালে পাকিস্তান সংবিধান গৃহীত হয়। সাংবিধানিক শাসন চালু হওয়ার 2 মাসের মাথায় জরুরি অবস্থা ঘোষণা করে সংবিধান প্রদত্ত সকল মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়। 2 বছরের মাথায় সেনাবাহিনী প্রধান জেনারেল আইয়ুব খান পাকিস্তানের সামরিক শাসন জারি করে উন্নয়নের দশক শিরোনামে একনায়কতান্ত্রিক স্বৈর শাসন ব্যবস্থা রাখে। জনগণের কাছে জবাবদিহিতার বাধ্যবাধকতা না থাকায় শ্রেণীতে এবং পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে সর্বক্ষেত্রে সীমাহীন অর্থনৈতিক সামাজিক বৈষম্য সৃষ্টি হয়। জন্ম নেয় সমগ্র জনগোষ্ঠীর সম্পদ কুক্ষিত করে 22 পরিবার। জনগণ ভোটাধিকার সহ সকল গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়। মানুষ ধীরে ধীরে ক্ষুব্ধ হতে থাকে। পূর্ব পাকিস্তানের নেতৃবৃন্দ ভোটাধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার দাবির পাশাপাশি আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিও জোরদার করেন। ঘটনা প্রবাহে বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্ক্ষা উজ্জীবিত হতে থাকে। পাকিস্তানিরা আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিলে আমরা অনেক রক্তের বিনিময়ে সে যুদ্ধের জয় নিশ্চিত করি। মুক্তিযুদ্ধের শুরুতে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নিশ্চিত করার ঘোষণার পাশাপাশি ধনী দরিদ্রের বৈষম্য নিরসন সহ দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার গণ আকাঙ্ক্ষায় জন্মলাভ করে গণপ্রজাতন্ত্রী স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। রক্তক্ষয়ী এক যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের 23 বছরের দুঃশাসন থেকে জাতি মুক্তি পায়, কিন্তু স্বাধীনতা পরবর্তী শাসকদের শাসন ব্যবস্থায় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত উপনিবেশিক আমলের বেসামরিক ও সামরিক আমলাতান্ত্রিক ব্যবস্থা রক্ষায় রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় উপনিবেশবাদী ধারা বিদ্যমান রাখা হয়। ফলে শাসকেরা রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় নৈরাজ্যের সৃষ্টি করেছিল। তারা নিজেরা অবাধ স্বাধীনতা ভোগ ও অবৈধ অর্থ অর্জনের অংশীদারিত্ব ভোগ করলেও নাগরিক সাধারণরা শোষণ বঞ্চনার শিকার হয়। বাড়তে থাকে নানা বৈষম্য। স্বাধীন দেশের নাগরিক সাধারণের মুক্তি ও স্বাধীনতার আকাঙ্ক্ষা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। পাকিস্তানে মুসলিম জাতীয়তাবাদী চেতনার রাজনীতি যখন রাষ্ট্রের অভ্যন্তরে বসবাসকারী নাগরিক সাধারণের আর্থসামাজিক মুক্তি আনতে পারল না, তখন এর বিপরীতে বাংলা ভাষা ও বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। জাতীয়তাবাদ হলো একটি রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক মতাদর্শ এবং আন্দোলন যা একটি নির্দিষ্ট জাতির স্বার্থে প্রচারের দ্বারা চিহ্নিত করা হয়, বিশেষ করে তার মাতৃভূমির উপর জাতির সার্বভৌমত্ব অর্জন এবং বজায় রাখার লক্ষ্যে। মুসলিম জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে 1947 সালে পাকিস্তান নামক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা প্রথমবার স্বাধীন হয়েছিলাম। 1971 সালে দ্বিতীয়বার বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলাম। 1975 সাল পরবর্তী বাঙালির জাতীয়তাবাদ থেকে বাংলাদেশি হলাম। দুইবার স্বাধীন হলেও শাসকেরা অবাধ স্বাধীনতা ভোগ করলেও নাগরিক সাধারণ বিগত 77 বছর ধরে শোষণ, বঞ্চনা, বৈষম্য, নির্যাতন, নিপীড়ন থেকে মুক্ত হতে পারেনি। প্রতিষ্ঠা পায়নি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের শাসন ব্যবস্থার মধ্যেই
আটকে ছিল এসব জাতীয় চেতনার রাজনীতি। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শাসকের পতন ঘটে। 5ই আগস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করে ভারতে চলে যাওয়ার মাঝ দিয়ে তৃতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে এমনটা দাবি করা হচ্ছে। স্বাধীনতা ও মুক্তির প্রশ্নে নাগরিক সাধারণ পড়েছে বিপাকে। জনগণের কোন ধরনের বিশেষ আকাঙ্ক্ষা বাস্তবায়নের রূপরেখায় তৃতীয়বারের মতো দেশ স্বাধীন করা হলো সেটি পরিচ্ছন্ন নয়। বর্তমান প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক অঙ্গনে একদিকে যেমন রাষ্ট্র সংস্কারের জোরালো দাবি উঠেছে, অপরদিকে গণতন্ত্র প্রতিষ্ঠার দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার রাজনৈতিক দলগুলো। এদিকে পুঁজিবাদ, জাতীয়তাবাদ, উদারতাবাদ, ধর্মনিরপেক্ষ বিশ্বায়নকে ঘৃণাভরে ঠেলে দিয়ে মুসলিম দর্শনের আলোকে বাংলাদেশকে ইসলামী খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের তৎপরতাও দৃশ্যমান। কোন পক্ষের যে কোন ছায়াতলে অবস্থান নির্ণয় করা কঠিন। বাংলাদেশ তৃতীয়বার মতো স্বাধীন হলেও নাগরিক সাধারণের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তি আর কত দূরে? এ প্রশ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার। সবার মঙ্গল কামনা করে আগামী দিন মুক্তিযোদ্ধার জবানবন্দি চান নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার প্রত্যাশা রইল। খোদা হাফেজ। 28শে মার্চ 2025 খ্রিস্টাব্দ, 14ই চৈত্র 1431 বঙ্গাব্দ, রোজ শুক্রবার। আসুন ইতিহাস থেকে শিক্ষা নেই। ইতিহাসের শিক্ষাই আমাদেরকে বাস্তবতার মুখোমুখি করবে। আমরা আমাদের রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় এগিয়ে যেতে পারব। এ ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে, নচেত আমরা আর জাতি হিসাবে এগিয়ে যেতে পারবো বলে মনে করি না। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।